অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ। স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। হামের প্রকোপে কাবু প্রাপ্তবয়স্করাও কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। জটিলতা হলে কালক্ষেপণ না করার পরামর্শ। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত। কাল ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন। এবং চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। মুন্সিগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় বাবা ছেলে আটক। নেত্রকোনায় পুকুরে মিলল নবজাতকের লাশ। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হলো শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার। ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হয় অভিযোগ গঠনের শুনানি। কাল থেকে প্রতিদিন মামলার সাক্ষ্য গ্রহণ বলে জানান আইনজীবীরা। স্বল্প সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। ১৯ মে সকাল ৯:৩০ থেকে দুপুর ১৫:১২ এই সময়ের মধ্যে নির্মমভাবে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা করে সোহেল রানা, যা প্রতিবেশীদের কাছে তখনই স্বীকার করে সোহেলের স্ত্রী স্বপ্না। এসব তথ্য উঠে এসেছে মামলার চার্জশিটে। সোমবার সম্পূর্ণ চার্জশিট ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন সোহেল ও স্বপ্না। জোরালো কণ্ঠে স্ত্রীকে নির্দোষ দাবি করে সোহেল। রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যাকাণ্ড ঘটান, ছোরা দিয়ে ক্ষত বিক্ষত করে বিভিন্ন আলামত পানি দিয়ে ধৌত করে নষ্ট করেন। রামিসা হত্যা মামলার বিচার কাজ স্বল্প সময়ের মধ্যে শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। বিচার শুরুর পর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এই মামলার সাক্ষ্য গ্রহণ। দর্শন করে যে হত্যাটা করা হয়েছে এটা যেন একটা সুষ্ঠু বিচার হয় এবং স্বল্প সময়ের মধ্যে যেন একটা দৃষ্টান্তমূলক একটা বিচার হয়, যেন বাংলাদেশে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর কেউ করার সাহস না পায়। এই ধরনের চেষ্টা সরকারের পক্ষ থেকেও আছে। আসামি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, তড়িঘড়ি করে মামলার তদন্ত সম্পন্ন করা হয়েছে। অপরাধের কোনো প্রত্যক্ষদর্শীও দেখাতে পারেনি পুলিশ, তাই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আপত্তি জানান তিনি। ডিএনএ রিপোর্টে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই। সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করেছিলাম। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। কোনো বিলম্ব ছাড়াই প্রতিদিন রামিসা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলবে বলে জানান আইনজীবীরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩ জন। হাসপাতালে ভর্তি ১,১৩৪ জন। সংক্রমিত এই রোগে কাবু হচ্ছেন প্রাপ্তবয়স্করাও। কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। আর অপুষ্টিতে ভোগা শিশুরা কাহিল হচ্ছে দ্রুতই। উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের দ্বারস্থ হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আক্রান্ত হচ্ছেন হামে। ৩৫ বছর বয়সী হাসান মাহমুদ সুমনকে মাত্র ২ দিনেই কাবু করেছে এই রোগ। বান্দরবানের লামায় চিকিৎসকরা অসহায়ত্ব প্রকাশ করায় এসেছেন রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতালে। এখনও তাকে নিয়ে উদ্বিগ্ন পরিবার। ২০ মিনিট ভালো থাকে, আবার জ্বর উঠে, তারপরে ৩ দিন যাওয়ার পর ওর গায়ের মধ্যে র্যাশ উঠে, তারপর পাতলা পায়খানাও ছিল প্রথম দিক থেকে, একবার দুইবার করছে। শুধু হাসান মাহমুদ নন, হামে আক্রান্ত হয়ে প্রাপ্তবয়স্ক ৪২ জন ভর্তি আছেন ডিএনসিসি হাসপাতালে। তাদের মধ্যে ৫ জনকে আইসিইউতে নিতে হয়েছে। সংক্রমণ না কমায় বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে চিকিৎসকদের। ডিএনসিসি হাসপাতালে এখনও বাড়ছে রোগীর চাপ। ১৩টা হাসপাতালে ঘুরে এমন কোনো আইসিইউ পাইনি। ১২-১৩টা ওষুধ দিছিল আমাকে, তো এখানে এসে মাত্র 4টা ওষুধ দিছে। 2 ডাক্তার দেখেছে এই ওষুধ খাওয়াবেন না, এই ওষুধ কেন খাওয়াইতেছেন, বাচ্চার ক্ষতি হবে। এখন আমরা যে মনে করেন ডাক্তারি বিবর্তন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন টিকার কার্যকারিতার সুফল পেতে সময় লাগবে। এছাড়া পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। হার্ড ইমিউনিটিও যদি ডেভেলপ করার কথা চিন্তা করি, তাহলে এটা মাসখানেক সময় দিতে হবে, যেটা এখন গ্রো করছে, মানে প্রসেসিংয়ে আছে। টিকার বেনিফিট আমরা পাবো, এটা অবশ্যই বেনিফিশিয়াল, টিকার কোনো বিকল্প নেই, কিন্তু সেটার সম্পূর্ণ ফিডব্যাকটা আমরা এখনো পাইনি। যেই বাচ্চাগুলি অপুষ্টির শিকার, তাদের মধ্যে কিন্তু হামের ভয়াবহতাটা বেড়ে যাচ্ছে। জটিলতা এড়াতে লক্ষণ দেখা দিলেই দেরি না করে চিকিৎসা শুরুর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঈদে সরকারের আন্তরিক সদিচ্ছা ও জনকল্যাণমুখী প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও সশরীরে মাঠ পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা তদারকি করেছেন। বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন। জানান, নির্বিঘ্ন ঈদযাত্রা, গণপরিবহন ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, শ্রমিকের বেতন পরিশোধ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ সহ 10টি গণমুখী বিষয় নিশ্চিত করেছে সরকার। এবার যানজট ও ভোগান্তি আগের তুলনায় নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যেটুকু হয়েছে আগামীতে তা কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে। অতীতে দিবস উদযাপনে ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল অর্থ নেওয়া হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সে ধারাবাহিকতা থেকে বের হয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের সরকারের মাত্র 3 মাস পূর্ণ হয়েছে। ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সার্বক্ষণিক মনিটরিং ও বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যে কারণে ঈদের আগের দিনগুলোতে মহাসড়কে একযোগে যানবাহনের চাপ অনেকটাই কমে গিয়েছে। প্রতি বছরের যে চেনা ছবি, কিলোমিটারের পর কিলোমিটার যানজট এবং ঘন্টার পর ঘন্টা ভোগান্তি, এবারের ঈদযাত্রায় তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে ছিল। বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি অংশ নেন দীর্ঘদিনের সহকর্মীরাও। জানাজা শেষে তোফায়েল আহমেদের মরদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাল হেলিকপ্টারে নেওয়া হবে নিজ জেলা ভোলায়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন 69-এর গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। 81 বছর বয়সী তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্য জড়িত নানা জটিলতায় ভুগছিলেন। গত 24 সেপ্টেম্বর তিনি নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সব চেষ্টা ব্যর্থ করে বিকেল 3:30টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জনপদের সময় আরও থাকছে। বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন, 5 জেলায় নিহত 7। ঈদযাত্রায় 250 প্রাণহানি, বিশৃঙ্খলা বেপরোয়া গতি দায়ী। চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুন্সিগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাবা ছেলে আটক করা হয়েছে। অন্যদিকে নেত্রকোনায় পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায় রোববার বিকেল 3টায় স্বামী স্ত্রীর পরিচয়ে এক নারী ও পুরুষ নগরীর ফয়েজ লেক এলাকার রয়্যাল পার্ক হোটেলে ওঠেন। এ সময় হোটেলের 4র্থ তলার 409 নম্বর রুম ভাড়া নেয় তারা। সোমবার সকালে রুম ছেড়ে দেওয়ার কথা থাকলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর হোটেল কর্তৃপক্ষ দরজা ভাঙলে রিপনকে ঝুলন্ত অবস্থায় ও সোনিয়াকে খাটে পড়ে থাকতে দেখা যায়। রুমে গিয়ে রুমটা একটু খোলা, সে ঝুলানো অবস্থায়, মেয়েটা পড়ানো অবস্থায় ঝুলে পড়ে আছে। রিপন ও সোনিয়ার এটি দ্বিতীয় বিয়ে ছিল, তবে রিপন প্রথম স্ত্রীর সঙ্গে থাকতো। দুইজনের মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দুই পরিবারের। ভাত খাইতো বেটা, আমি ফোন দিয়েছে কাম্মা, আমি ভাত খাই না ভাত খাইতাম না। আমার একটা ফোন আইছে, রিপনে ফোন দিছে বুরগাড়া ফিন্দা তাড়াতাড়ি আমাকে কয়ে যাস, আমি আইতাছি একটু বাইরে যাইতাছি। রিপনে ফোন দিছে। মেয়েটা ছিল বাইরে, আর ওর বিষয় ও আগেও 2-3টা বিয়ে হয়েছিল। ও মেয়েটা আরো একবার আমার ভাইয়াকে ওই আপনার দোকানের সামনে গিয়ে বিষ খেয়ে ফেলছিল। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে তারা স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, পারিবারিক বিরোধ, হতাশা, বিভিন্ন কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারে। তো আমরা তারপরে পুরো ঘটনাটা আমরা তদন্ত করছি। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার চাঠাতিপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও ছেলে বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ইউসুফ শেখ ও তার ছেলে পলাশ শেখকে আটক করা হয়েছে। নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের হাফেজিয়া দারুল উলুম মাদ্রাসার পুকুরে ছেলে নবজাতকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। অতি সত্বর সুষ্ঠু তদন্তের কুমিল্লায় 8 মাসেও উদ্ঘাটন হয়নি মিলন আক্তার হত্যাকাণ্ডের রহস্য। রোববার সকালে সংবাদ সম্মেলনে স্বজনরা দাবি করেন, মামলার সুষ্ঠু তদন্ত না হওয়ায় প্রকৃত অপরাধীরা এখনো আইনের আওতার বাইরে রয়েছে। প্রায় 8 মাস হয়ে গেছে, আমরা কোনো ধরনের আপডেট। ওমর ফারুক, সময় সংবাদ।
চট্টগ্রামে বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এ সময় বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়। আর নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে মোটর সাইকেলের 2 আরোহীর। পটুয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছেন একজন। এছাড়া গাইবান্ধায় ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন আরও 2 জন। দাউ দাউ করে বাসে জ্বলছে আগুন, চারদিকে ধোঁয়ার কুণ্ডলী। বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ গেল বাবা ছেলের। এরই জেরে বিক্ষুব্ধ জনতা আগুন দেয় বাসে। সকালে চট্টগ্রামের ফটিকছড়ির উত্তর পাইদং এলাকায় বেপরোয়া গতির বিআরটিসির বাস প্রথমে সিএনজি অটোরিকশাকে ও পরে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলে থাকা বাবা ছেলের মৃত্যু হয়। আহত হন সিএনজি অটোরিকশার 4 যাত্রী। পরে সড়ক অবরোধ করে বাসে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। আটক করা হয় বাস চালককে। নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোরে 3 বন্ধু মোটরসাইকেলে নাটোর থেকে বগুড়ায় যাচ্ছিলেন। নাটোর বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জীবন আলী ও হীরা নিহত হয়। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে যায় চালক। শরীয়তপুর থেকে 3 বন্ধু জিসান, রাব্বি ও আবির মোটরসাইকেলে কুয়াকাটায় যাচ্ছিলেন। এ সময় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। গুরুতর আহত হন তারা। আহত হন ওই পথচারীও। তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে জিসানকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এদিকে গাইবান্ধায় বাস চাপায় একজন ও নোয়াখালীতে গাড়ি চাপায় মারা গেছেন এক পথচারী। তানজিল হাসনাত, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। ৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও অরক্ষিত দক্ষিণাঞ্চলের ৭৫% মানুষ। বেশিরভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। সংস্কারের আশ্বাসে এই দায় সারছে প্রশাসন। কিশোরগঞ্জে প্রস্তাবিত মাদ্রাসার সাইনবোর্ড ভাঙচুর করে প্রতিষ্ঠাতাদের মারধরের অভিযোগ উঠেছে। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, রোববার দুপুরে সদর উপজেলার কুড়িয়াইল এলাকায় দানকৃত জমিতে প্রস্তাবিত মাদ্রাসার সাইনবোর্ড স্থাপন করছিলেন 3 ভাই। পূর্ব বিরোধের জেরে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। বাধা দিলে ফয়সাল উদ্দিন খান সহ তার 2 ভাইকে পিটিয়ে জখম করা হয়। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করা হয়েছে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তারের জেরে দুপক্ষের সংঘর্ষে 3 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয় ওয়ার্ড বিএনপির কার্যালয় সহ বসতবাড়িও। পুলিশ জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মুসার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক শহর আলীর বিরোধ চলে আসছিল। এর জেরে দুপুরে গজারিয়া উপজেলার চরবলাকি গ্রামে শহর আলীর সঙ্গে মুসার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক উপজেলা যুবলীগ নেতা নাজমুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক যুবদল নেতা আনোয়ার হোসেন প্রধানের সমর্থকদের ধাওয়া ও সংঘর্ষ হয়। দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ৩,৫০০ সাইক্লোন শেল্টার থাকলেও ৭৫% মানুষই পুরোপুরি অরক্ষিত। কাগজে কলমে আশ্রয় কেন্দ্রগুলোতে ২৯,৫০,০০০ মানুষের ধারণ ক্ষমতা থাকলেও সিংহভাগই জরাজীর্ণ ও পানি সংকটে নাকাল। অপূর্বপুর রিপোর্ট। মেঘের গর্জন যাদের ঘুম কেড়ে নেয় তারা এই উপকূলের মানুষ। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন নিরাপদ আশ্রয়ের খোঁজে হাহাকার হয়ে ওঠে লাখো কণ্ঠ। এটি বরিশালের সিংহের কাছে বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় সাইক্লোন শেল্টার। কাগজে কলমে আশ্রয় কেন্দ্র হলেও বাস্তবে ভবনটির কক্ষগুলো জরাজীর্ণ। সংযোগ থাকলেও নেই পানির কল। পানির সমস্যা, তারপর উপরের ছাদের প্লাস্টার খুলে পড়তে আছে। এখানে যে সাইক্লোন সেন্টারগুলো রয়েছে এটা খুবই অপ্রতুল। এটার চাহিদা আমরা অলরেডি মন্ত্রণালয়ে জানাইছি। বরগুনের উত্তর ডালভাঙো, লতাবাড়িয়া আর মাঝখালীর 3টি গ্রামে নেই কোনো সাইক্লোন শেল্টার। আর দ্বীপ জেলা ভোলার মেঘনা ও তেঁতুলিয়ার 21টি চরের 6টিতেই গড়ে ওঠেনি আশ্রয় কেন্দ্র বা মাটির কিল্লা। ঢালচর কিংবা চল লাদেনের মতো চরের অর্ধ লক্ষাধিক মানুষের একমাত্র ভরসা খড়কুটোর তৈরি এই নাজুক কাঁচা ঘর। 150 ফ্যামিলি আছে, যাওয়ার মতন কোনো রাস্তা নাই। বন্যবাজারের তলাই গেলে আমরা যাইতে পারি না। 1000 মানুষ এই চরে বসবাস করে। আল্লাহর ভাবিয়া এই কোন রকম ধায়ে। তবে জরাজীর্ণ সাইক্লোন শেল্টার আর মাটির কেন্দ্রগুলোর তালিকা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বিভাগীয় কমিশনার। কোনোটি অচল নেই, তবে এর মধ্যে হয়তো অনেকগুলোর বিদ্যুৎ সংযোগের সমস্যা আছে,
আমরা এগুলো ভাবছি এগুলো ঠিক করে দেব। বরিশাল বিভাগে সাইক্লোন শেল্টারের সংখ্যা ৩,৫০০টি ও মাটির কিল্লা ৭০টি। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 3 মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে পর্যটকদের জন্য খোলা থাকছে করমজল। সকল প্রকার পাস পারমিট বন্ধ থাকবে। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে টানা 3 মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এতে সুন্দরবনে প্রবেশে 3 মাস নিষেধাজ্ঞার সিদ্ধান্তে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন নির্ভর হাজার হাজার জেলে, মোয়াল সহ বনজীবীরা। দীর্ঘ 5 বছর পর এবার সুন্দরবন প্রেমীদের জন্য প্রজনন মৌসুমের এই বিশেষ সময়েও সুন্দরবনের অন্যতম আকর্ষণ করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র ও পর্যটন স্পটটি পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। করমজলে যদি এই বোটগুলো যাওয়া আসা করে, এখানে পশুর নদীর কাছে করমজলের কোনো পশু পাখির কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। শুধু করমজল খোলা থাকবে, এর বাইরে আর কোথাও কেউ যেতে পারবে না। বন বিভাগ জানায় বাংলাদেশের 6017 বর্গ কিলোমিটার আয়তনের এই ম্যানগ্রোভ বনের প্রায় 31% জলজ ভাগ। ওমর ফারুক, সময় সংবাদ। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অভিযোগ গঠনের মধ্য দিয়ে রামিসা ধর্ষণ হত্যা মামলার বিচার শুরু। কাল থেকে প্রতিদিন সাক্ষ্য গ্রহণ। স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির নজির গড়তে চায় রাষ্ট্রপক্ষ। হামের প্রকোপে কাবু প্রাপ্তবয়স্করাও কারো কারো ক্ষেত্রে নিতে হচ্ছে আইসিইউতে। পুষ্টি ঘাটতিতে থাকা শিশুরা কাবু হচ্ছে দ্রুত। জটিলতা হলে কালক্ষেপণ না করার পরামর্শ। এবং চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদ। ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত। কাল ভোলায় দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ জাফর। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।